আগের দিনই আমি বিরিয়ানির মশলা রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে। সেদিনই আমি কথা দিয়েছিলাম আজকে আমি নিয়ে চলে এসেছি চটজলদি মাটন বিরিয়ানি রেসিপি। বিরিয়ানি বা পোলাও আমরা যাই বানাই না কেন, এর মেইন বিষয়টা সেটা হচ্ছে রাইসটা কিন্তু একদম পারফেক্ট বানাতে হবে। এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বিরিয়ানি বানান তাহলে আপনাদের বিরিয়ানিও কিন্তু এত সুন্দর আর ঝরঝরে হবে। নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। বিরিয়ানির চালটা সুন্দর ঝরঝরে হওয়ার জন্য একটু ভালো কোয়ালিটির চাল কিন্তু এখানে ইউজ করতে হবে। আমি এখানে চালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব হালকা হাতে কাজটা করতে হবে, না হলে চালটা ভেঙে যেতে পারে। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে আমি চালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। চালটা সুন্দর ঝরঝরে হওয়ার জন্য মিনিমাম 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। চলে যাব নেক্সট স্টেপে। এখানে একটা কথা বলে রাখি, মাটনের পিসগুলো কিন্তু ছোট ছোট, আপনারা চাইলে বড় বড়ও রাখতে পারেন। অ্যাকচুয়ালি মাটন কারি বানানোর কথা ছিল, কিন্তু আমার পুচকুর বায়নায় আমাকে এটা দিয়ে বিরিয়ানি বানিয়ে ফেলতে হলো শেষ পর্যন্ত। এখানে মাটনে আগে থেকেই অল্প পরিমাণে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম। এর সাথে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, হোমমেড বিরিয়ানি মশলা 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়ো, কিছুটা টক দই আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি 4 টেবিল স্পুন টক দই নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন করে কুচনো ধনেপাতা আর পুদিনা পাতা। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাটা মাংসের মধ্যে খুব ভালো করে সব জায়গায় চলে যায়। মশলাটা মাখানোর পর এটাকে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। খুব বেশি টাইম রেস্টের দরকার নেই, কারণ যেহেতু মাটনটা আমি কুকারে বানিয়ে নেব। এখানে চলে যাচ্ছি পরের স্টেপে। বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। ঠিক এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। সবগুলো পেঁয়াজ যেন সমানভাবে কাটা হয়, তাহলে বেরেস্তা বানানোর সময় বেরেস্তাগুলো একদম সমানভাবে ভাজা হবে। স্লাইসগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় সবগুলো যাতে সমানভাবে ভাজা হয়। বিরিয়ানির জন্য আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। আলু ছাড়া কিন্তু বিরিয়ানি একদম ভালো লাগে না, আর আমি নিজেও আলু খুব ভালোবাসি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আলুর মধ্যে আমি অল্প একটু পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। চলে যাব নেক্সট স্টেপে। বেরেস্তা বানানোর জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো সমস্ত তার মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে বেরেস্তাগুলো ভেজে নিতে হবে। বেরেস্তাগুলো ভাজার সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কোনো জায়গায় হয়তো ভাজা হবে আর কোনো জায়গায় ভাজা হবে না। বেরেস্তাগুলো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। আর একটা ছান্তার সাহায্যে আমি তেলটা চেপে বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি, কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণে তেল থাকে। তেল থেকে তুলে আমি একটা টিস্যু পেপারের ওপরে বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো এভাবে রাখার পর ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলে যত ঠান্ডা হবে আস্তে আস্তে বেরেস্তাগুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে। প্রথম অবস্থায় কিন্তু এটা নরমই থাকবে। বেরেস্তা বানানোর যে তেলটা ছিল সেই তেলেই আমি আলুগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আলুগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে আমি তুলে রাখবো। আলুগুলো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর চলে যাব নেক্সট স্টেপে। মাটনটা বানানোর জন্য একটা কুকারে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ঘি, আর বেরেস্তা ভাজার যে তেলটা সেখান থেকে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনির স্টিক, 3টে সবুজ এলাচ, 8 থেকে 10টা কালো গোলমরিচ, আর 5 থেকে 6টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জয়িত্রী। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। আর যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে প্রায় 70% বেরেস্তাই আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন
গরম মশলা পাউডার। আবারও সবকিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার মাংসটা যখন ফুটতে শুরু করবে, এখানে আমি মিশিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি কুকারটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এইভাবে কিন্তু 10 মিনিট মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে কুকারের ঢাকনাটা কিন্তু বন্ধ করব না, ওপর থেকে ঢেকে রেখে দেবো, কিন্তু সিটিটা খুলে রাখবো। অপরদিকে আমি একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি রাইসটা বানানোর জন্য। জলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটা দারচিনির স্টিক, 4টে সবুজ এলাচ, কিছুটা গোলমরিচ আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টো স্টার অ্যানিস, 4টে ছোট তেজপাতা, 2 টেবিল স্পুন নুন। এখানেই কিন্তু চালের পরিমাপ অনুযায়ী নুনটা দিয়ে দিতে হবে নিজেদের টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর হাফ পাতিলেবুর রস। সবকিছুকে খুব ভালো করে এখানে আমি মিক্স করে নিচ্ছি। এরপর হাঁড়ির মুখটাকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো জলটা ফোটার জন্য। অপরদিকে মাংসটাও কিন্তু 10 মিনিট হয়ে গেছে, দেখুন তেলটা একদম ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, মানে মাংসটা যাতে ডুবে যায় সেটুকুই জল আমি দিচ্ছি। জলটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি কুকারটাকে ঢেকে রেখে দেবো। এখানে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু অনেকটা মাংসের ওপরেও ডিপেন্ড করে যে কটা সিটি দিলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। অপরদিকে হাঁড়ির জলটাও কিন্তু ফুটে উঠেছে। এবার আমি চালগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। চালটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের মধ্যেই চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তবে চালটা এখানে পুরোপুরি সেদ্ধ করব না, 80% মতো কুক করে নেব। সবকিছুকে এখানে খুব ভালো করে আমি একবার মিশিয়ে দিচ্ছি। অপরদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হালকা ঈষৎ উষ্ণ দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কেওড়া জল, হাফ টেবিল স্পুন গোলাপ জল। সবকিছুকে এখানে একবার খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এটা আমি পরে ইউজ করব। অপরদিকে ভাতটাও আমার হয়ে গেছে, 80% পর্যন্ত আমি কুক করে নিয়েছি। দেখুন হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে। আমি ভাতটাকে একটা পাত্রে জল ঝরিয়ে রেখে দেবো। আরেকদিকে মাংসটাও কিন্তু একদম রেডি, দেখুন খুব সুন্দর রং হয়েছে আর তেলটা একদম ওপর দিক থেকে ছেড়ে দিয়েছে। যে পাত্রে আমি বিরিয়ানি করব সেই পাত্রে আমি মাংসটাকে ঢেলে রাখছি। মাংসটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর দেখতেও সুন্দর লাগছে। এই অবস্থায় কিন্তু আপনারা ভাত বা রুটির সাথেও কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার রাইসগুলো। এখানে চাইলে বড় বড় যে মশলাগুলো আছে সেগুলোকে কিন্তু আপনারা ফেলে দিতে পারেন। এখানে রাইসটাকে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি কতটা কুক হয়েছে। হাত দিয়ে হালকা চাপলেই কিন্তু ভেঙে যাচ্ছে। যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি চামচের সাহায্যে চারিদিকে ঠিক এইভাবে লাইন করে ছড়িয়ে দেব। হাত দিয়ে আমি কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি, হাত দিয়ে ছড়ালে আমার এটা একটু খুব সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। আর মাংসর থেকে আমি ওপরে যে তেলটা ভেসেছিল সেটা তুলে নিয়েছিলাম, সেটাই আমি 2 টেবিল স্পুন মতো ওপরে ছড়িয়ে দিচ্ছি। বাকি যে বেরেস্তাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর এটা দিচ্ছি আলু বোখরা। এটা টোটালি অপশনাল, তবে হাতের কাছে যদি থাকে অবশ্যই ব্যবহার করবেন। এটার জন্য কিন্তু বিরিয়ানি টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো চলে আসে। ঢাকার জন্য এখানে আমি একটা ফয়েল পেপার ইউজ করেছি। এবার আমি বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেবো 25 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে এখানে লোতে রাখতে হবে। চলুন দেখে নেওয়া যাক মাটন দম বিরিয়ানি। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, শুধু দেখতে নয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই বাড়িতে একবার আপনারা এইভাবেই ঠিক রেসিপিটা ট্রাই করবেন, তাহলে খুব চটজলদি এই মাটন বিরিয়ানিটা কিন্তু তৈরি করা যায়। দেখুন রাইসটা একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা ঝরঝরে। বিরিয়ানি বানানোর জন্য অনেকেই হয়তো একটু ভয় পান, কিন্তু এই রেসিপিটা এইভাবে ট্রাই করলে ভয়ের কোনো ব্যাপারই নেই, একদম পারফেক্ট হবে আপনাদেরও। এইভাবে বানান আর ঘরের সবার প্রশংসা পান। বিরিয়ানি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাংসটা কিন্তু একদম সফট হয়েছে, দেখুন একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছে। এই রকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই নিচের বেল আইকনটা প্রেস করে রাখবেন।
আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনজয়।